নমস্কার, নজরে বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র, আর আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। আমরা এই যে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে, ভোট চলে এসেছে, কারণ 19 তারিখ থেকে কিন্তু ভোট শুরু হতে চলেছে, উত্তরবঙ্গ দিয়ে শুরু হতে চলেছে ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভোট নিয়ে যেমন আলোচনা করছি, তেমনি আমরা সব কিছু নিয়েই আলোচনা করব। আমরা এবার নির্বাচনের যে ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলি সম্বন্ধে আমরা কিন্তু সুমন বসু রায়ের থেকে জেনে নেব। দেখেন, এবারের যে নির্বাচনের ইস্যু, আমরা যদি সারা ভারতের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আলাদা আলাদা ইস্যু হবে। যদি বাংলার ক্ষেত্রে দেখি তাহলে দেখা যাবে আরেক ধরনের ইস্যু উঠে আসছে। বাংলার ক্ষেত্রে অবশ্যই সন্দেশখালী কিন্তু একটা বড় ইস্যু হিসাবে উঠে আসছে, এবং পরবর্তী সময় আমরা যদি দেখি তাহলে গার্ডেন রিচে যেই বহুতল ভেঙে পড়ার ঘটনা, নির্মীয়মান বহুতল, সেটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে এবার। এবং দক্ষিণ কলকাতা বা কলকাতার ক্ষেত্রে যদি আমরা দেখি, উত্তর দক্ষিণ কলকাতা বা কলকাতার যে লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, যাকে গ্রেটার কলকাতা বলা হয়, সেই অঞ্চলের ভোটেও কিন্তু এই দুটি ইস্যু এবার ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়, এই যে নির্বাচনের প্রচার অভিযান শুরু হয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের দলনেত্রী, তিনি তার আগে কিন্তু অসুস্থ হয়েছেন। তিনি আহত হওয়ার কারণে তিনি প্রচারে তেমনভাবে কিন্তু বার হতে পারছেন না। এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে তিনি রাজ্য ঘুরে প্রচার করছেন। সুতরাং মমতা ব্যানার্জির থাকা আর না থাকা প্রচারে, সেটা কিন্তু একটা বড় প্রভাব ফেলবে। ইস্যুর পাশাপাশি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনাক্রম হতে যাচ্ছে। আমরা আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হবেন এবং তিনি কিন্তু প্রচারে এসে ঝড় তুলবেন। তাহলে আমরা আরো জমজমাটি কিন্তু একটা ভোটের যে প্রচার অভিযান, সেটা কিন্তু দেখতে পাবো। এবং দেশের ক্ষেত্রে যদি আমরা ইস্যু দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে কর্মসংস্থান একটা বড় ইস্যু কিন্তু হয়েছে। যে মোদিজি বারবার বলেছিলেন 2 কোটি করে কিন্তু বছরে যারা বেকার ভাই বোন রয়েছে তাদেরকে চাকরি দেবেন, কিন্তু সেই যে প্রতিশ্রুতি সেটা কতটা পূরণ করতে পেরেছেন তার উপরেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন হয়েছে। সেটা যেমন একটা রয়েছে কৃষক আন্দোলন। আমরা 4 বছর আগেও 5 বছর আগেও কিন্তু কৃষক আন্দোলন দেখেছিলাম, আজকেও আবার কিন্তু কৃষকরা আন্দোলন করছে। সেটাও কিন্তু একটা বড় ইস্যু। কেন? কৃষকদেরও যে দাবি যে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, ফলে তাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে, এই বিষয়গুলি কিন্তু রয়েছে। সেই সঙ্গে সিএ যে আনা হয়েছে, যে আইনটিকে পাশ করা হয়েছে, সেটাও কিন্তু একটা পাশ করার পরে বিজ্ঞপ্তিও জারি হয়েছে, ফলে সেটাও একটা বড় ইস্যু হতে চলেছে। এবং সেই সঙ্গে যেটা নির্বাচনী বন্ড, হঠাৎ করে কিন্তু একটা আমরা ইস্যু হিসাবে দেখতে পাচ্ছি যে নির্বাচনী বন্ড কতটা সঙ্গত। এবং অনেকেই দাবি করছেন বিজেপি 6,000 কোটি টাকা সেখান থেকে কিন্তু সংগ্রহ করেছে, এবং তাদেরও পাল্টা দাবি রয়েছে যে তৃণমূল কংগ্রেসও 3,000 কোটি টাকা মতন নির্বাচনী বন্ড থেকে সংগ্রহ করেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির যে আসন সংখ্যা 300+, সেখানে 22টি আসন তৃণমূল কংগ্রেসের রয়েছে, বা কংগ্রেসেরও 40টি আসন রয়েছে, তারাও তো 1,400 কোটি টাকার মতন সংগ্রহ করেছে। অর্থাৎ যদি তারা আবার পাল্টা এই ইস্যুকে যাতে একটু কমজোরি হয়ে যায়, সেই জন্য তারা যেটা করছেন, তারা এটাকে ব্যাখ্যা করছেন এইভাবে যে আসন সংখ্যা যার সেই নিরিখে বিচার করা হোক। অর্থাৎ সেই হিসাবে যদি নিরিখে বিচার করা যায় তাহলে কিন্তু এটা বিজেপির বিপক্ষে যে ইস্যুটা ছিল সেটা কিন্তু পক্ষের ইস্যু হয়ে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, তাদের যে আসন সংখ্যা সেটা অত্যন্ত কম। অর্থাৎ সেই নিরিখে যদি দেখা যায় যে তারা সেই গড়ে যত টাকা সংগ্রহ করেছে, সেটা কিন্তু অনেক বিজেপিকে ছাপিয়ে যাবে, বা কংগ্রেসও ছাপিয়ে যাবে, বা ছোট দলগুলোও কিন্তু ছাপিয়ে যাবে। এইটাকে একটা বড় ইস্যু করতে বিরোধীরা চেষ্টা করছিল, পাল্টা কিন্তু দিতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। তারা বলছে যে এই যে টাকার অঙ্ক, সেটা কিন্তু ভাগ করতে হবে, আমরা কতগুলি আসন জয়লাভ করেছি তার উপরে। সুতরাং এই বিষয়গুলি কিন্তু রয়েছে। তার মাঝখানে যেটা আরো একটা ইস্যু, যেটা আমরা দেখি সব সময় আমাদের মধ্যে থাকে, যেগুলি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই জায়গাতেই মাথা ব্যথার কারণ হয়, সেটা গ্যাসের দাম। বিগত অনেক বছর আমরা দেখেছি গ্যাসের দাম বেশি ছিল, বর্তমানে ভোট আসাতে দাম কিছুটা কমেছে, পেট্রোলের দাম কিন্তু কিছুটা
কমতে শুরু করেছে, সেটাও একটা দেশ জুড়ে ইস্যু রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে সবচেয়ে বড় ইস্যু হয়ে রয়েছে দুর্নীতি, কারণ অনেক নেতা মন্ত্রী কিন্তু গ্রেপ্তার হয়ে রয়েছে। এটা একটা কিন্তু ইস্যু হিসাবে ধরা পড়ছে। যদিও জনগণের কাছে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে দুর্নীতিটা কিন্তু নিউ নর্মাল ব্যাপার হয়ে গেছে। মানে দুর্নীতি ইস্যু কিন্তু নিম্নবিত্ত এবং সাধারণ মানুষের কাছে কোনো প্রভাব ফেলছে না। এটা শুধুমাত্র একটা বিশেষ শ্রেণীর কাছে বা বুদ্ধিজীবী শ্রেণীর কাছে দুর্নীতি একটা ইস্যু হিসেবে ধরা পড়ছে। আমার অন্তত যেটা মনে হচ্ছে, সাধারণ মানুষ যখন 500 টাকার জায়গায় 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, বা তারা যখন রূপশ্রী পাচ্ছেন, বা তারা যখন যুবশ্রী পাচ্ছেন, এই যে ভাতাগুলো রয়েছে তাতেই কিন্তু তারা সন্তুষ্ট রয়েছেন। ফলে যে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে বিভিন্ন আমরা যদি দেখি সব বিভাগে, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে একটা বড় সড় দুর্নীতির অভিযোগ আসছে। সেই বিষয়গুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু তেমন ভাবে কিন্তু আন্দোলিত হচ্ছে না। তারা এই ঈশ্বরটাকে সেমন গুরুত্ব না দিয়ে তারা কিন্তু ভয় পাচ্ছেন যে সিএ হলে হয়তো আমাদের কাগজের জন্য দৌড়তে হবে, আমাদের 36 বছরের দলিল জোগাড় করতে হবে। অনেকেই বলছেন আমাদের তো বাড়ি ঘরই নেই, আমরা ভাড়া বাড়িতে থাকি বা কোনোভাবে ঝুপড়িতে থাকি, তাহলে আমরা কোথা থেকে এই 36 বছরের দলিল জোগাড় করব? এইটা কিন্তু একটা বড় ইস্যু হচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের যারা রয়েছেন, বিশেষত আমরা যদি দেখি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি কিন্তু বলেছেন যে কোনো কাগজ লাগবে না, ভারতীয় যারা রয়েছেন তাদের কোনো কাগজ লাগবে না, সুতরাং ভয়ের কোনো কিন্তু জায়গা নেই। কিন্তু তথাপি কিন্তু মানুষের মধ্যে একটা ভয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং দুর্নীতির ইস্যু থেকে এই ইস্যুগুলি যে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সিএ ইস্যু একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, নির্বাচনী বন্ড একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে। সেই সঙ্গে এখনো কিন্তু আমরা দেখতে পাইনি যে গ্যাসের দাম, পেট্রোলের দাম, এই দাম নিয়ে কিন্তু বিরোধী দলগুলি নিশানা সানাচ্ছে কেন্দ্রীয় সরকারকে, তেমন হয়ে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন? ভোটের আগে এই যে বিষয়গুলি, অর্থাৎ গ্যাসের দাম প্রায় 200 টাকা কমেছে, পেট্রোলের দাম প্রত্যেক রাজ্যে কিছু না কিছু কমেছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম সবসময় একটু বেশি থাকে অন্য রাজ্যগুলির তুলনায়, কারণ অন্য রাজ্যে সরকার তাদের যে প্রাপ্য লাভাংশ সেখান থেকে কিছুটা ছাড় দেয়। ফলে পেট্রোলের দাম এখনো পশ্চিমবঙ্গে 100 টাকার উপরেই রয়েছে, যেটা কিন্তু অন্য রাজ্যে 100 টাকার অনেকটাই নিচে রয়েছে। সুতরাং এই ইস্যুতেও কিন্তু শাসক দল তৃণমূল যে আক্রমণ শানাবে, সেই সামানোর কিন্তু সুযোগ পাচ্ছেন না। কারণ সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের দামের সাথে যদি অন্য রাজ্যের গুজরাটের দামের দেখা যায় যে কতটা পার্থক্য রয়েছে, বা আমরা যদি দেখি যে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সব রাজ্যগুলির সাথে, তাহলে কিন্তু দেখা যাবে যে পশ্চিমবঙ্গের দাম বেশি রয়েছে। হয়তো সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি না বিরোধী দলকে, অর্থাৎ বাংলার যারা শাসক দল তারা নিশানা সারাতে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনো কিন্তু গ্যাসের দাম নিয়ে, পেট্রোলের দাম নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ কিন্তু এখনো রয়েছে। কারণ আগে আমরা অনেক কম দামে পেট্রোল এবং গ্যাস কিনতে পারতাম। সুতরাং এগুলো একটা সাধারণ মানুষের ইস্যু কিন্তু রয়েছে। সেই ইস্যু থেকে যদি আমরা দেখি তাহলে এই সব ইস্যুগুলো আসবে। আর যেটা আরেকটা প্রশ্ন রয়েছে যে তৃণমূল সরকার, আপনি যেমনটা বললেন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী যে প্রকল্পগুলো আছে, আর সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি যে এই প্রকল্পগুলো বেশিরভাগই মহিলাদের জন্য প্রযোজ্য হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মহিলা ভোটারও বেশি আছে। তাহলে আপনি কি বলতে চান? দেখেন, এক নম্বর হচ্ছে আমরা যদি দেখি 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে সবচেয়ে বড় যে চালটি দিয়েছিলেন বা দানটি খেলে দিয়েছিলেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তিনি ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসলে আমরা লক্ষ্মী ভাণ্ডার করবো, এবং তিনি আসার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার করেছিল। আপনার হয়তো মনে আছে 1 জুলাই থেকে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু চালু হয়ে গিয়েছিল, এবং সেই সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছিল যেটা আগেই ঘোষণা করা হয়েছিল। এবং এবারের যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু একটা মহা ধামাকা কিন্তু তিনি দিয়ে রেখেছেন, এবং তার যে সুফল সেটা কিন্তু 1 এপ্রিল থেকে মানুষ পেতে শুরু করবে। আপনি যেহেতু মহিলাদের কথা বললেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডবল হয়ে যাচ্ছে। যারা 500 টাকা পেতেন তারা কিন্তু এখন থেকে 1000 টাকা পাবেন। যদিও যারা আমরা যদি জানি তপশিলি জাতিভুক্ত বা উপজাতিভুক্ত, তারা যেখানে 1000 টাকা পেতেন তারা কিন্তু 1200 টাকা পাবেন। তো
এই যে প্রকল্প, এই প্রকল্প ছাড়াও এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গত সপ্তাহে কিন্তু আরো একটি প্রকল্পের উল্লেখ করেছেন, যেটা হয়তো স্বাভাবিকভাবে আমাদের অতটা নজরে চোখে পড়ছে না, কিন্তু এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। সেটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে, যারা বাইরে কাজ করেন, গুজরাটে কাজ করেন, বিহারে কাজ করেন, মধ্যপ্রদেশে কাজ করেন, কর্ণাটকে কাজ করেন, কেরলে কাজ করেন, তাদের জন্য যেটা করেছেন সেটা হচ্ছে তাদের জন্য কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড একটা কিন্তু আনা হয়েছে, নতুন স্বাস্থ্যসাথী যারা বাইরের আছেন তাদের জন্য। এবং মুখ্যমন্ত্রী বলেছেন প্রায় 28 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা এই কার্ডের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ তারা যদি ভোট দিতে আসেন, অর্থাৎ 28 লক্ষ মানুষ তারা যদি ভোট দিতে আসেন, তারা, আমার মনে হয় যেহেতু এই প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে তারা বাইরে যেখানেই থাকুক না কেন তারা কিন্তু চিকিৎসার সুবিধা পাবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যেত তারা সমস্যায় পড়তেন, পরিযায়ী শ্রমিক হিসেবে গেছেন, সেখানে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চিকিৎসা করবার সামর্থ্য সেখানে কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু তারা সামর্থ্যটা পাবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে, তারা যদি সেই কার্ডের অন্তর্ভুক্ত হন। ফলে তারা যদি বাংলায় এসে ভোট দিতে শুরু করেন, তাহলে কিন্তু ভোটের যে চিত্র, সেই চিত্রে কিছুটা তো প্রভাব অবশ্যই পড়বে বলে মনে হচ্ছে আমার। সুতরাং এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য নয়। আমরা 2021 সালে যে প্রকল্পগুলো দেখেছিলাম সেগুলো মূলত মহিলাদের নির্ভর ছিল। মহিলাদের যে ভোট সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে আনতে সক্ষম হয়েছেন। এবার যে তিনি চাল দিয়েছেন বা যে খেলাটা খেলেছেন সেটা কিন্তু সবার জন্যই কিন্তু প্রযোজ্য। অর্থাৎ যারা বাইরের পরিযায়ী শ্রমিক হিসেবে, যেহেতু বাংলায় কর্মসংস্থান নেই, বহু বেকার যুবক ভাই বোন তারা কিন্তু বাইরে চলে যাচ্ছেন এবং তাদেরকে প্রলুব্ধ করার জন্য এই প্রকল্প আনা হয়েছে। এবং তারা যদি এবার জানেন ভোট মানে উৎসব, এবং বহু মানুষ হয়তো দেখা যায় এই ভোটকে উপলক্ষ করেই একবার আসে, একবার দুর্গাপুজো উপলক্ষে আসে। সুতরাং তারা যদি ভোটের এই উৎসবে অংশ নিতে বাংলায় আসেন এবং তারা যদি এই প্রকল্পের সুবিধা পান, তাহলে কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন পড়বার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। একদমই। আপনারা শুনলেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়ের কাছ থেকে যে এবারকার ভোটের ইস্যু এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে সেগুলোও কিন্তু বিশ্লেষণ করলেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। এবার আমি যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে এই ভোট ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের দু একটা গুরুত্বপূর্ণ খবর সম্বন্ধে যদি কিছু দেখেন। এক নম্বর, আমরা যদি দেখি গার্ডের নিচে যে ঘটনা ঘটেছে সেটা তো গুরুত্বপূর্ণ খবর এবং প্রতিদিনই কিন্তু তার নতুন নতুন আপডেট আসতে শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু যে শাসক বিরোধী তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা কিন্তু না, শাসক দলে যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু দুর্ভাগ্য। এমনকি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে কলকাতা কর্পোরেশনের যিনি ডেপুটি মেয়র রয়েছেন অতীন ঘোষ, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এই দায় তো আমরা এড়াতে পারি না, আমাদের দেখা উচিত ছিল। সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এবারে যে আমরা যদি দেখি ভোটের মরশুমে ভোটের কথা কিন্তু চলে আসবে, তাই তারই সঙ্গে যে ঘটনাগুলি ঘটেছে, আর একটা যেটা ঘটনা ঘটেছে সেটা হঠাৎ করে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। এর প্রভাবে কিন্তু বাংলার যে চাষি তাদের পক্ষেও কিন্তু বেশ কিছুটা সমস্যা তৈরি হয়েছে। আপনি জানেন অনেক জায়গাতে আমের মুকুল কিন্তু ঝরে গিয়েছে, ফলে এটা একটা কিন্তু সমস্যা তৈরি হয়েছে। অনেক জায়গায় অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যা তৈরি হয়েছে, এটা একটা বড় ইস্যু কিন্তু রয়েছে। ভাঙন, নদী ভাঙন, সেই বিষয়গুলি কিন্তু ভোটের আগে যেমন আসছে, আমরা যদি দেখি সেগুলোর বিভিন্ন ধরনের খবর কিন্তু আসতে শুরু করেছে। এবং সেই সঙ্গে যদি দেখি তাহলে আর একটা জিনিস আমাদের চোখে পড়ছে, সেটা হচ্ছে এই সময় তো আপনার বিভিন্ন ধরনের আমাদের যেহেতু পয়লা বৈশাখকে উপলক্ষ করে অর্থাৎ চৈত্রের শেষ, বসন্ত মাসের আগমন, এই যে বিষয়গুলি, এই বসন্ত মাসে যখন আমরা দেখি যে বসন্ত উৎসব হয়, বিভিন্ন রাস্তাঘাটে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন সাদা জামা, কোনো জায়গায় হোলির বিভিন্ন ছবি রয়েছে, কোনো জায়গায় হোলি লেখা রয়েছে, কোনো জায়গায়
বিভিন্ন ধরনের কার্টুন চিত্র রয়েছে এবং একটা নতুন ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে যেটা আসছে, সেটা হচ্ছে আপনার আগে যেটা সাধারণত ছিল না, খুব সীমিত জায়গায় হয়তো, মানে আমরা শান্তিনিকেতনে শুধুমাত্র দেখতে পারতাম বসন্ত উৎসব উপলক্ষে নাচ গান বিভিন্ন অনুষ্ঠানে, সেটা কিন্তু একদমই সেবার এখন কিন্তু কয়েক বছর ধরে, বিগত 10 বছর ধরে দেখা যাচ্ছে সেটা কিন্তু বিভিন্ন জেলাতে, বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং জলপাইগুড়িতেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার ইতিমধ্যে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এটা একটা, আমরা যদি দেখি ভোট ছাড়াও এটা একটা উৎসবের মেজাজে শুরু হয়েছে এবং দোকানদাররাও তারা কিন্তু বসান, হয়তো প্রাকৃতিক দুর্যোগের জন্য দুদিন তাদের ব্যবসা খারাপ হয়েছে, যেহেতু আজ রোদ উঠেছিল এবং আগামীকাল আশা করা হচ্ছে যে আরো একটা পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং ফলে প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে, আরো তারা কিন্তু জিনিসপত্র অর্ডার দিচ্ছেন এবং তাদের আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু তাদের দোকানে সাজাতে শুরু করেছেন। হয়তো কালকে আমরা আরো বেশি আকারে দেখবো, বেশি পরিমাণের দোকানকে দেখবো এবং বেশি ক্রেতাদের দেখতে পাবো ভিড় করে তারা কিনছেন। এটা সাধারণত যখন বসন্ত উৎসবের একদম, মানে আমরা যদি বলি যে যেই দিন হোলি, ঠিক সেদিন পর্যন্ত কিন্তু কেনাকাটা হয় এবং তার আগের 2 দিন হয়তো বেশি পরিমাণে আমরা দেখতে পারবো এবং সেই সঙ্গে নতুন নতুন জিনিস আছে, বিভিন্ন ধরনের পিচকারি আছে, রঙের বিভিন্ন ধরনের বাহার দেখতে পাই, তো সেগুলো যেমন থাকবে। সেই সঙ্গে আমরা যদি দেখি যে অতিমারির পরবর্তী সময় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো মানুষের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আগ্রহ বেড়েছে, চারদিকে কিন্তু রেস্তোরাঁ খুলেছে, বিভিন্ন ধরনের ফুড স্টল খুলেছে এবং তারাও কিন্তু পরিকল্পনা নিচ্ছে, কেউ 499 টাকার প্যাকেজ আনছে, কেউ 1000 টাকার প্যাকেজ আনছে, কেউ 1500 টাকার প্যাকেজ আনছে, যে হোলির দিনগুলিতে তারা বাড়িতে রান্না বান্না না করে। দেখা যাচ্ছে যে একটা মেনু কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কে কত কমে সুস্বাদু প্যাকেজ দিতে পারছে তার কিন্তু একটা পাল্লা চলছে। কাজেই আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন খবরের আপডেট। আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো সংবাদ নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।